নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে গান্ধীজির জন্মদিন উপলক্ষে আমাদের আজকের দ্বিতীয় আলোচনা সভা। আজকে আমাদের আলোচনা সভার মুখ্য অতিথি আছেন অধ্যাপিকা বাসবী চক্রবর্তী মহাশয়া। আমি অধ্যাপিকা বাসবী চক্রবর্তী মহাশয়াকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাই এবং অসংখ্য ধন্যবাদ। তো ম্যাম আজকে যে বিষয়ের উপর আলোচনা করবেন সেটি খুবই প্রাসঙ্গিক বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে। তো তার জন্য ম্যামকে অসংখ্য ধন্যবাদ টপিকটি বাছার জন্য। টপিকটি হচ্ছে সোশ্যাল থট অফ মহাত্মা গান্ধী। ম্যামকে বলবো, অনুরোধ করবো যে এই আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ প্রকাশ। সবাইকে শুভ সন্ধ্যা জানাই এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সঙ্গে যুক্ত যারা সদস্য সবাইকেই আমার শুভ সন্ধ্যা অভিনন্দন জানাই। এবং যেরকম প্রকাশ বলল, আজকে একটি বিশেষ উপলক্ষে আজকে এই বক্তৃতা আমার, সেটি হচ্ছে আমরা জানি যে গত 2রা অক্টোবর গান্ধীজির 156তম জন্মদিন ছিল। তো সেদিনকে বলতে পারিনি, কিন্তু সেই উপলক্ষে আজকের দিনটিকে বেছে নিয়েছি এই বিষয়ে বলার জন্যে। সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধীর সমাজ চিন্তা বা সামাজিক চিন্তা বা সোশ্যাল থট অফ মহাত্মা গান্ধী। এখন প্রশ্ন উঠতে পারে যে মহাত্মা গান্ধী কখনোই একজন হার্ডকোর সোশিয়োলজিস্ট ছিলেন না, সুতরাং তার সামাজিক চিন্তাকে আমি কিভাবে উপস্থাপন করতে পারি? কারণ সত্যি কথা যদি বলি তাহলে বলবো সমাজ চিন্তা বিষয়টা এতটাই ব্যাপ্ত যে তার মধ্যে কিন্তু অনেক বিষয়ই অন্বিত, অনেক বিষয় তার মধ্যে যুক্ত রয়েছে, যেগুলো নিয়ে আমরা এর আগেও অনেক আলোচনা করেছি, ভবিষ্যতেও আলোচনা করব। পরশু না গতকাল প্রফেসর মোদক আলোচনা করছিলেন, তার মধ্যেও অনেক কিছু গান্ধীজি সমাজ চিন্তার অনেক প্রসঙ্গ সেখানে এসেছে। তো তার মধ্যে যে বিষয়গুলো আসে সেগুলো সম্পর্কে আমি একটু প্রথমে বলে নিই, তারপরে আমি সেগুলো বিস্তৃত আলোচনা করব। প্রথম হচ্ছে যে গান্ধীজি, যে আমরা জানি যে কোনো সমাজ চিন্তার মূলে থাকে হচ্ছে ব্যক্তি, তাহলে ব্যক্তি ও সমাজ সম্পর্কে গান্ধীজি কি ভাবতেন। এবং গান্ধীজি যেহেতু একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তার যে মানে পলিটিক্যাল থট বা তার রাজনৈতিক চিন্তা একটা তার জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে, হ্যাঁ, তার ভাবনা চিন্তার একটা বড় অংশ জুড়ে রয়েছে তার পলিটিক্যাল থট। সেই জন্যে আমাদের এটাও জানা দরকার যে সমাজ এবং রাষ্ট্র এই দুটো বিষয়েও গান্ধীজি কি ভাবতেন। এছাড়া গান্ধীজির চোখে যে আইডিয়াল সোশ্যাল অর্ডার বা আদর্শ সমাজ ব্যবস্থা কেমন ছিল। এবং আমি আগেই বললাম যে সমাজ চিন্তা বিষয়টি এতটাই বিস্তৃত বা ব্যাপ্ত যে তার মধ্যে কিন্তু এসে যায় অর্থনৈতিক ক্ষেত্র সম্পর্কে গান্ধীজির ভাবনা। কারণ আমরা সমাজকে নিয়ে যখন ভাবি তখন কিন্তু এই বিষয়গুলোকে কখনোই আলাদা করতে পারি না, হ্যাঁ। এবং তিনি পুঁজিবাদী অর্থনীতি সম্পর্কে কি ভাবতেন, এবং তারপরে তার রাজনৈতিক ক্ষেত্র সম্পর্কে ভাবনাও আসবে, সর্বদয় সম্পর্কে তার ভাবনা, যেটা নিয়ে যে প্রফেসর মোদক সেদিনকে বলছিলেন। তো এইগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা মহাত্মা গান্ধীর সমাজ চিন্তা বিষয়টিতে নইলে অনুপ্রবেশ করতে পারবো না। প্রথমত যেটা বলি যে গান্ধীজি যে মতে যে সমাজ শুধুমাত্র অন্যদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার একটা শুধু ক্ষেত্র নয়। সমাজ হচ্ছে কি, যেটা আমরা জানি যে মানুষ সমাজবদ্ধ জীব আমরা বলি, তাহলে সবাইয়ের সঙ্গে মিলেমিশে থাকার যে প্রচেষ্টা সেটাই হচ্ছে সমাজ। তবে আমরা জানি যে গান্ধীজি যে পশ্চিমী দেশের উদারপন্থী যেসব চিন্তক রয়েছেন, যেসব তাত্ত্বিক রয়েছেন, তাদের মতো গান্ধীজি যে সমাজের তুলনায় রাষ্ট্রকে কখনোই কম গুরুত্বপূর্ণ মনে করেননি। বরং তিনি এটাই মনে করতেন যে যে মানুষের যে প্রকৃতি, মানুষের যে স্বভাব, তার প্রেক্ষাপটে যদি ভাবি তাহলে আমরা অবশ্যই বলবো যে রাষ্ট্রের প্রয়োজনীয়তা রয়েছে। রাষ্ট্র বাদ দিয়ে কিন্তু আমরা সারভাইভ করতে পারি না।
কিন্তু আবার সঙ্গে সঙ্গে তিনি এটাও ভেবেছেন যে রাষ্ট্র মানুষের জীবনে একটা আবশ্যিক অশুভ শক্তি। তিনি রাষ্ট্রকে বলেছেন নেসেসারি ইভিল। হ্যাঁ, তাই রাষ্ট্রকে কিন্তু কখনোই তিনি সমাজের উপরে সেটা কর্তৃত্ব কায়েম করবে এটা এটা এইরকম ভাবনা দ্বারা তিনি কিন্তু পরিচালিত ছিলেন না। কারণ তিনি বিশ্বাস করতেন যে তার নিজস্ব যে বোধ, নিজস্ব যে ভাবনা, সেখান থেকে তিনি বিশ্বাস করতেন যে রাষ্ট্রের ওপর যদি সমাজ তার প্রভুত্ব বা আধিপত্য কায়েম করতে পারে তাহলেই মানুষের মঙ্গল। এই ছিল রাষ্ট্র সমাজ সম্পর্কে গান্ধীজির ভাবনা। আমি সবগুলোই সম্পর্কে অল্প অল্প করে বলছি, কারণ আমি 40 থেকে 45 মিনিটের মধ্যে আমি শেষ করব আমার বক্তৃতা। এরপরে যেটা বলবো ব্যক্তি ও সমাজ। আমি আগেই বললাম যে কোনো সমাজ সম্পর্কিত ভাবনা বা সামাজিক ভাবনার কেন্দ্রে থাকে হচ্ছে ব্যক্তি। তাই ব্যক্তিকে বাদ দিয়ে যে কোনো সামাজিক আলোচনা করা যায় না, কিংবা সমাজের সঙ্গে ব্যক্তির কি সম্পর্ক সেটাও আমাদের জানা দরকার। গান্ধীজি, যেটা নিয়ে আমি একটু পরে বলছি এর সম্পর্কে, যে সর্বোদয় যে নীতিতে তিনি বিশ্বাস করতেন এবং সর্বোদয়ের যে আদর্শ, সেই আদর্শ অনুসারে ব্যক্তির সঙ্গে সমাজের কোনো বিরোধিতা নেই, কোনো বিরোধ বা দ্বন্দ্ব নেই। সেই জন্য গান্ধীজি বলেছিলেন যে যেহেতু তিনি সর্বোদয় নীতিতে বিশ্বাস করতেন, সর্বোদয়ের আদর্শে তিনি বিশ্বাসী ছিলেন, তিনি বলেছেন যে একজন, এবং আমরা জানি গান্ধীজির সম্পর্কে ছোটবেলা থেকে আমরা যা পড়ে এসেছি যে তিনি অধ্যাত্মবাদে ভীষণভাবেই বিশ্বাস করতেন। এটা তার নিজস্ব একটা ভীষণই নিজস্ব একটা বিশ্বাস। তো একজন ব্যক্তির আধ্যাত্মিক যদি যখন উন্নতি হয়, সেই সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বেরও আধ্যাত্মিক উন্নতি সেটা গড়ে ওঠে। এবং সমাজ যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ ব্যক্তির সঙ্গে সমাজের একটা নিগুড় সম্পর্ক রয়েছে। এবং যে তিনি মানুষের যে স্বার্থ, সবসময় তো আমাদের স্বার্থ দ্বারা তো আমরা চালিত হই, কিন্তু কখনোই তিনি যে নিজস্ব স্বার্থকে বা স্বার্থ দিয়ে কোনো কাজ হাসিল করার এই বিষয়টিকে ব্যক্তি আচরণের মূল উদ্দীপক বলে তিনি মনে করতেন না। কারণ তিনি মনে করতেন যে সেক্ষেত্রে মানুষের মধ্যে যে বন্ধুপ্রীতি, যে সহযোগিতা, যে সহমর্মিতার মনোভাব আছে, এই যদি আমরা অত্যন্ত বেশি পরিমাণে স্বার্থ দ্বারা পরিচালিত হই, তাহলে এই ধরনের সহমর্মিতা বা সহযোগিতার যে মনোভাব সেটা তাহলে আমরা অস্বীকার করতে হয় আমাদেরকে। হ্যাঁ, সুতরাং আদর্শ সমাজ বলবো তাকেই যেখানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির একটা সাম্যের সম্পর্ক আছে। হ্যাঁ, এবং এই সাম্যের সম্পর্ক যদি গড়ে না ওঠে তাহলে একটা আদর্শ সমাজের ভাবনাও কখনো গড়ে উঠতে পারে না। এবং তিনি বলতেন যে মানুষ সমাজের জন্য কাজ করে কোনো কিছুর ভয়ে নয়। অর্থাৎ আমি একটা শাস্তি পাবো বা আমি কাউকে আমার ভয় দেখাচ্ছে, আমি যে কাজ করি সমাজের জন্য সেটা নিজস্ব বুদ্ধি দ্বারা চালিত হই, সমাজের প্রতি আমার যে ভালোবাসা, আমার যে শ্রদ্ধা, তার টানেই আমি সমাজের জন্য কাজ করি। এবং আমরা জানি গান্ধীজির একটা আদর্শায়িত কল্পনা ছিল যে রামরাজ্য সম্পর্কে। তিনি যে রামরাজ্যের কল্পনা করতেন, সেই রামরাজ্যে তিনি মনে করতেন সেখানে যে ধরনের সভারেনিটি বা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে, তার বেসিসটা কি হবে, তার ভিত্তি কি হবে। তিনি মনে করতেন যে সেখানে একটা বিশুদ্ধ নৈতিকতা থাকবে, একটা ভীষণ পিওর মরালিটি সেখানে প্রিভেল করবে বলে তিনি বিশ্বাস করতেন। হ্যাঁ, সুতরাং আমরা জানি যে এইটা মনে মনে ভাবা বা এটা সম্পর্কে নিজস্ব বোধ গড়ে তোলা যতটা সহজ, বাস্তবে এই ভাবনাটা রূপায়িত হওয়া তত বেশি কিন্তু সম্ভব নয়। সেই জন্যে তিনি, আমরা জানি যে বিখ্যাত আমেরিকান যে প্রাবন্ধিক, হ্যাঁ, হেনরি ডেভিড থোরো, সেই থোরো এই মতকেই তিনি সমর্থন জানিয়েছেন যে সেই সরকারই হচ্ছে ভালো যে সবচেয়ে কম শাসন করে। থোরো বিশ্বাস করতেন যে রাষ্ট্র থাকবে, সরকার থাকবে, এটা ছাড়া তো আমরা ভাবতে পারি না। সুতরাং ইয়েতে যে সেই সরকারই যে ভালো যে কম শাসন করে। আমরা পরবর্তীকালে দেখেছি যে 90-এর দশকে যারা এলেন যেসব তাত্ত্বিকরা, তারাও কিন্তু মিনিমাল স্টেটের কথা কিন্তু
বলেছিলেন যে রাষ্ট্র যত কম শাসন করে ততই মানুষের পক্ষে ভালো। এবার যেটা বলবো যে এই যে তিনি রাষ্ট্র সমাজের কথা বললেন, ব্যক্তি ও সমাজের সম্পর্কের কথা বললেন, এবারে যা আদর্শ সমাজ ব্যবস্থা বা বলা ভালো দ্য আইডিয়াল সোশ্যাল অর্ডার, বিখ্যাত সমাজতাত্ত্বিক, যিনি তাকে সমাজতত্ত্বের জনক বলা হয়, আগস্ট কোঁত, তিনি কিন্তু সোশ্যাল অর্ডার এই কথাটা ব্যবহার করতেন। আমরা যেমন সমাজ ব্যবস্থা বলতে একটা সোশ্যাল সিস্টেম বলি, তিনি কিন্তু বলতেন যে সোশ্যাল অর্ডার। হ্যাঁ, অর্থাৎ গান্ধীজিও মনে করতেন যে একটা সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা কায়েম, সমাজ কি বলবো সোশ্যাল অর্ডারের মধ্যে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, যারা অবহেলিত মানুষ, হ্যাঁ, যারা নিম্নবর্গের মানুষ, তাদের যে নানান ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে বঞ্চনা থাকে, যন্ত্রণা থাকে, সেগুলো যাতে লাঘব হয়। হ্যাঁ, এবং সেই এই সমস্ত পিছিয়ে পড়া মানুষের যে ম্লান মুখ, হ্যাঁ, যে মূঢ় মুখ, সেখানে তিনি ভাষা যোগাতে চেয়েছিলেন। হ্যাঁ, এবং সমাজে আমরা তিনি দেখেছিলেন যে সুবিধাভোগী মানুষরাই অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। হ্যাঁ, ফলে এই যে পিছিয়ে পড়া মানুষরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। সুতরাং এরকম একটা সমাজের কথা তিনি ভেবেছেন যেখানে এই পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, নিম্নবর্গের মানুষ, হ্যাঁ, তারা যেন নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এবং আমরা তখন দেখেছি যে তিনি যখন স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন, কাজ করছেন, সে এবং নানান ধরনের কর্মসূচি গ্রহণ করছেন, সেই কর্মসূচির মধ্যেও তিনি এই সামাজিক এবং অর্থনৈতিক কর্মসূচি যুক্ত করেছিলেন। কারণ তিনি মনে করেছিলেন যে আমি রাজনৈতিক আন্দোলন করছি, স্বাধীনতা আন্দোলন ব্রিটিশ রাজের বিরুদ্ধে, কিন্তু সেখানে আমার আন্দোলনের অভিমুখ যদি সত্যি একদম রাজনীতি কেন্দ্রিক হয় তাহলে কিন্তু হবে না। তিনি বিশ্বাস করতেন যে তার সঙ্গে সামাজিক অর্থনৈতিক কর্মসূচিগুলোকেও যুক্ত করা দরকার। কারণ এই আন্দোলনের অংশীদার ছিলেন অনেক সাধারণ মানুষ, অনেক পিছিয়ে পড়া মানুষ, যারা গান্ধীজির ডাকে সাড়া দিয়ে, মহিলারাও এসেছিলেন এবং এই ধরনের অন্য মানুষেরাও এসেছিলেন। সেই জন্যে তাদের উন্নয়নকল্পে তিনি সামাজিক অর্থনৈতিক কর্মসূচিকেও তার আন্দোলনের কর্মসূচির সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। হ্যাঁ, এবং স্বাভাবিকভাবেই আমরা তাহলে বলতে পারি যে যে তিনি একটা যে সর্বোদয় সমাজ ব্যবস্থার কথা বলেছিলেন, সেখানেও তিনি বহুমুখী কর্মসূচির কথা বলেছিলেন। তার এখন জন্য বারবার সর্বোদয় কথাটা নিয়ে যখন আমরা বলছি, তখন সর্বোদয় সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া মনে হয় ভালো। তাহলে যারা স্টুডেন্টরা, বিশেষ করে যারা শুনছেন, তাদের সুবিধা হবে আর কি। যে সর্বোদয় কথাটা এসেছিল দুটো সংস্কৃত শব্দ থেকে, সর্ব এবং উদয়, যেটার আক্ষরিক অর্থ হলো সকলের উন্নয়ন, আপলিফমেন্ট অফ অল। গান্ধীজি কিন্তু এটাকে অনুবাদ করেছিলেন এইভাবে যে সকলের কল্যাণ, ওয়েলফেয়ার অফ অল। এবং যখন তিনি জন রাস্কিনের খুব বহু আলোচিত বা বিখ্যাত গ্রন্থ আনটু দিস লাস্ট, এই বইটা গুজরাটি ভাষায় অনুবাদ করছিলেন, সেই সময় তিনি এই ইয়েতে ব্যবহার করেন আর কি শব্দটি। এবং এই যে রাস্কিনের এই বইটি গান্ধীজির জীবনে ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল। কারণ এই বইটি পড়ে তিনি কতগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেছিলেন। সেই শিক্ষাগুলি কি কি? তিনি বুঝতে পেরেছিলেন যে সমষ্টির যদি মঙ্গল হয় তাহলেই ব্যক্তির মঙ্গল সাধিত হতে পারে। অর্থাৎ যদি সবাইয়ের মঙ্গল হয় তাহলে ব্যক্তিরও মঙ্গল হবে। এবং তিনি মনে করতেন একজন আইনজীবী এবং একজন সাধারণ পেশার মানুষের কাজের মূল্যের মধ্যে কোনো ফারাক থাকবে না, দুজনের কাজের মূল্য সমান হবে, কারণ উভয়েরই জীবন ধারণের উপায় অর্জনের অধিকার রয়েছে। এটা 2 নম্বর ভাবনা। 3 নম্বর, শ্রমিক বা কৃষকের জীবনও যথার্থই মূল্যবান, কারণ শ্রমিক এবং কৃষকের যে শ্রম, সেই শ্রমের যে ফসল, সেটা তো আমরাই ভোগ করি। সুতরাং তাদের কাজকেও
যথেষ্ট মূল্য দিয়ে ভাবতে হবে। এবং এই যে তিনি রাস্কিনের বই থেকে যে শিখেছিলেন, সেই শিক্ষার সঙ্গে তা যুক্ত হয়েছিল যে বৈষ্ণব ধর্ম এবং জৈন ধর্মে যে জীব সেবা বা জীবের প্রতি দয়ার যে আদর্শ, সেটাও তিনি তার জীবনে যুক্ত করেছিলেন। হ্যাঁ, এবং প্রাচীন ভারতের যে একটা শিক্ষা ছিল, হ্যাঁ, বা একটা আদর্শ ছিল, আমরা যে বলি যে বসুধৈব কুটুম্বকম, যে সমস্ত জগৎ সংসারই হলো যেন একটা পরিবার, এই আদর্শটাকেও তিনি গ্রহণ করেছিলেন। সুতরাং এই যে রাস্কিনের শিক্ষা, রাস্কিনের বই থেকে যা তিনি শিখেছিলেন, তার সঙ্গে তিনি জৈন বৈষ্ণব ধর্মের যে শিক্ষা, সবকিছুকেই তিনি সর্বদয়ের মাধ্যমে নিজের জীবনের আদর্শ রূপে গ্রহণ করেছিলেন। এবং আমরা জানি যে গান্ধীজির যে একনিষ্ঠ অনুগামী, আমরা জয়প্রকাশ নারায়ণের কথা জানি, তিনি মহাত্মা গান্ধীর এই সর্বদয়ের আদর্শ গ্রহণ করেছিলেন এবং সেটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন যে যে আগামী দিনের ভারতবর্ষে এমন এক নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক ও সাম্যবাদী সমাজ ব্যবস্থা থেকে সম্পূর্ণ আলাদা ধরনের। এবং এই ধরনের সমাজ হবে যে মানবিক মূল্যবোধের ভিত্তিতে, মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠা একটা সমাজ, যেখানে অহিংসার আদর্শ বিরাজ করবে, বিকেন্দ্রীকরণ থাকবে এবং একটা স্বশাসিত সমাজ হবে। এবং এই সমাজ হবে একদম একটা শোষণহীন সমাজ, যেখানে কোনো ধরনের শোষণ থাকবে না। এবং এই যে স্বপ্নের যে সমাজকেই গান্ধীজি সর্বদয় এই বলে আখ্যায়িত করেছিলেন। সুতরাং এর মধ্য থেকে আমরা তাহলে বুঝে নিতে পারি যে সর্বদয় সম্পর্কে তার ভাবনাটা কি ছিল। এবং সর্বদয় যে গান্ধীজি জীবনের একটা দর্শন ছিল, সেটাই শুধু নয়, আসলে গান্ধীজি সম্পর্কে কিছু বলতে গেলে, তার যে কোনো চিন্তা নিয়ে আলোচনা করতে গেলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটা মনে হয় যে গান্ধীজির জীবন দর্শন সম্পর্কে একটা ধারণা থাকা ভীষণভাবে দরকার। সুতরাং সর্বদয়কে তিনি একটা জীবন দর্শনের মতো মনে করতেন। এবং শুধু তাই নয়, ভবিষ্যতের সমাজের রূপরেখা কেমন হতে পারে সেটাও তারও কল্পনা তিনি সর্বদয়ের মাধ্যমে করেছিলেন। এবং এই যে তার জীবন দর্শন, এই দর্শনের মাধ্যমেই তিনি রাষ্ট্র সমাজ, যেটা নিয়ে আমি কথা বললাম, ব্যক্তি ও সমাজ, এগুলোর মধ্যে কেমন সম্পর্ক হবে, আদর্শ সমাজ কেমন হবে, এগুলো তিনি ব্যাখ্যা করেছিলেন। তার সঙ্গে সঙ্গে আরো যেটা বলবো যে আদর্শ সমাজ সম্পর্কে তার যে ভাবনা, সেই সমাজকে সম্পর্কে ভাবতে গেলে আমাদের যেগুলো জিনিসের উপর জোর দিতে হবে, সেখানে তার অর্থনৈতিক ক্ষেত্র কেমন হবে। কারণ আমরা জানি যে একটা ইকোনমিক ক্ষেত্র ছাড়া কোনো সমাজকে ভাবা যায় না। ইকোনমি ইজ দ্য ডিটারমিনেন্ট অফ সোশ্যাল লাইফ, যে সামাজিক জীবনের নির্ধারক হচ্ছে অর্থনীতি। সুতরাং এই অর্থনীতিকেও তিনি যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন, রাজনৈতিক ক্ষেত্রকেও গুরুত্ব দিয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি সামাজিক অন্যান্য ক্ষেত্র, যেমন জাত প্রথা, অস্পৃশ্যতা, হ্যাঁ, শিক্ষা, নারীর অবস্থান ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছিলেন। এবং অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আলোচনা করতে গেলে যেটার উপর প্রথম বলতে পারি যে যখন তিনি ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় তিনি ছিলেন, সেই সময় তিনি পাশ্চাত্য দেশের যে পুঁজিবাদী এবং ভোগবাদী একটা সমাজ, যেটাকে অমানবিক বলেছেন তিনি, সেই সমাজকে খুব কাছ থেকে দেখার তার সুযোগ হয়েছিল। এবং আসলে তিনি নিজস্ব যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেই নেতিবাচক অভিজ্ঞতার নিরিখেই তিনি এটাকে অমানবিক বলেছেন। তার মতে যে এই যে পুঁজিবাদী ব্যবস্থা বা ধনতান্ত্রিক ব্যবস্থা, তার মধ্যে অনেক ত্রুটি রয়েছে, অনেক রকম বিচ্যুতি আছে। তার জন্য দায়ীকে তিনি মনে করতেন, এর জন্য দায়ী হচ্ছে যে মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতে যে সম্পদ কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, রিসোর্স গুলো সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতে। এর ফলে কি হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষই শুধু তার নিজস্ব যে চাহিদাগুলো, সেগুলো সংখ্যালঘিষ্ঠ মানুষই শুধু নিজস্ব চাহিদাগুলো পূরণ করতে পারছে, সংখ্যাগরিষ্ঠ মানুষ
সেটা থেকে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, এবং এর ফলে দেখা গেছিল যে সংখ্যালঘিষ্ঠ মানুষের হাতে এই যে সম্পত্তি বা সম্পদের কেন্দ্রীকরণ হচ্ছে, সেটা থেকে দেখা যাচ্ছে এই ধরনের ব্যক্তির একটা মানবিক অধঃপতনও তিনি লক্ষ্য করেছিলেন। সুতরাং এই যে একটা বিচ্যুতি বা এই যে ত্রুটি, এটার থেকে সমাজকে কিভাবে রক্ষা করা যায় এটা গান্ধীজি ভেবেছিলেন, এবং সেটা ভাবতে গিয়ে তিনি সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজির তত্ত্ব পেশ করেন। অর্থাৎ এই তত্ত্বের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে মানুষের ব্যক্তিগত যে শ্রম, সেই ব্যক্তিগত শ্রম যেহেতু পুঁজির জন্ম দিয়েছে, সুতরাং এই পুঁজি যারা সৃষ্টি করছে, যারা স্রষ্টা, তারা ন্যায়সঙ্গতভাবেই তাদের প্রয়োজন মেটানোর জন্যে তার কিছুটা অংশ নিশ্চয়ই দাবি করতে পারে, সেটা কোনো অমূলক নয়। কিন্তু তার মানে এই নয় যে অন্যদের বঞ্চিত করে যে পুঁজির মালিক একাই সবকিছু ভোগ করবে। হ্যাঁ, একাই যা কিছু তারা শ্রমিকের পরিশ্রমে যা কিছু উৎপন্ন হচ্ছে সবটাই তারা ভোগ করবে। হ্যাঁ, সুতরাং এই ব্যবস্থাকে তিনি কখনোই সমর্থন করেননি। তার পরিবর্তে তিনি কি ভেবেছিলেন যে সম্পদের সমান বন্টন হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, এবং এটার জন্য দরকার হচ্ছে কি কি করেছিলেন যে মানুষের এই যে ভোগবাদী সমাজের যে বিলাস ব্যসনের প্রতি মানুষ এত বেশি খরচ করে, সেই ব্যয়টা কিভাবে কমানো যায়। আমাদের ভোগবাদী সমাজে আমরা দেখেছি যে লোভের কোনো শেষ নেই। গান্ধীজি বলেছিলেন যে এই লোভ কিন্তু সংবরণ করতে হবে, এবং যেগুলো আমাদের মৌল প্রয়োজন, যেগুলো ছাড়া আমরা বাঁচবো না, সেইগুলোর উপরে নিশ্চয়ই গুরুত্ব দেব। এবং সুতরাং দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্যে তিনি এই মানবিক উপাদান বা হিউম্যান ইনপুটকে তিনি ভীষণভাবেই গুরুত্ব দিয়েছেন। এবং এই জন্যেই যেটা আমি এক্ষুনি বললাম যে তিনি সমাজে আয়ের সমবন্টন চেয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে প্রতিটি শ্রমিক যাতে একটা ভালো জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে তাদের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে। অনেক সময় দেখা যেত যারা অনেক ঘন্টা ধরে পরিশ্রম করছেন, অনেক বেশি পরিশ্রম করছেন, কিন্তু উপযুক্ত পারিশ্রমিক তারা পাচ্ছে না, এবং উপযুক্ত পারিশ্রমিক না পেলে তারা কিভাবে তারা রোজকার জীবনযাপনের জন্য যে অর্থের প্রয়োজন সেটা তারা কি করে পাবেন, কি করে তারা তাহলে তাদের জীবন ও জীবিকা নির্বাহ করবেন। সুতরাং এর ফলে কি হয় যে একটা শ্রেণী ক্রমশ গরিব হতে থাকে আর একটা শ্রেণী ক্রমশ ধনী হতে থাকে। এই ধনী দরিদ্রের ব্যবধানটাকে তিনি কিভাবে কমিয়ে আনা যায়, এবং এই ব্যবধানটা শুধু কমিয়ে আনা না, কিভাবে সমাজ থেকে আপরুট করা যায়, মানে চিরতরে যেটাকে দূর করা যায়, সেই জন্য তিনি বলেছিলেন সমাজকে এই ব্যাপারে সচেষ্ট হতে হবে। এবং আমরা আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ আমি মনে করি বলা, আমরা সবাই জানি যে গান্ধীজির অছি ব্যবস্থার তত্ত্বর কথা আমরা জানি, যে ডক্ট্রিন অফ ট্রাস্টিশিপ। এই পুঁজিবাদী সমাজে যে নানান রকম সমস্যা উদ্ভূত হচ্ছে, সেই সমস্যা মোকাবিলার জন্যে গান্ধীজি অছি ব্যবস্থার তত্ত্বের কথা বলেছিলেন বা উপস্থাপন করেছিলেন। এবং গান্ধীজির ওপরে যে বিখ্যাত বই লিখেছেন বিখ্যাত লেখক প্যারেলাল, যে মহাত্মা গান্ধী দ্য লাস্ট ফেজ, তিনি বলেছেন যে অছি ব্যবস্থা বলতে কি বোঝায়। অছি ব্যবস্থার মাধ্যমে গান্ধীজি বর্তমান পুঁজিবাদী ব্যবস্থাকে একটা সাম্যবাদী সমাজে কিভাবে রূপান্তরিত করা যায় তার একটা প্রচেষ্টা করেছিলেন। আসলে আইনে অছি বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি পরিচালনার দায়িত্ব পালন করবেন বা দায়িত্ব বহন করবেন শুধুমাত্র সেই প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের হিতার্থে, তাদের উপকারের জন্যে, নিজের জন্যে নয়। হ্যাঁ, সুতরাং অনুরূপভাবে আমরা বলতে পারি গান্ধীজি চেয়েছিলেন শিল্পপতি বা ভূস্বামী যারা, তারা যেন তাদের সম্পত্তির উপরে ব্যক্তিগত যে মালিকানা, হ্যাঁ, যে প্রাইভেট প্রপার্টি যে রাইটস, সেটা যেন ত্যাগ করেন, এবং তার পরিবর্তে সেই সম্পত্তিকে একটা জাতীয় সম্পত্তি বিবেচনা করে অছি বা পরিচালক হিসেবে কাজ করেন। এই অছি কি করবে, এই ট্রাস্টি আইন মোতাবেক তার যে উত্তরাধিকারী সেটাও ঠিক করে যেতে পারেন। হ্যাঁ, সুতরাং এটাও একটা গান্ধীজির
এই কিভাবে একটা সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়, কিভাবে ধনী দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান যে ব্যবধান সেটাকে কিভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে একটা ভাবনা হিসেবে আমরা দেখতে পারি। এবং আগেই বলেছি যে সর্বদয় নীতির প্রতি তিনি কিভাবে আকৃষ্ট ছিলেন, তার জীবনকে ঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে সর্বদয়ের আদর্শ নানাভাবে তাকে সাহায্য করেছে। এবার এই অর্থনীতির ক্ষেত্রে সর্বদয়ের ধারণাকেই বুঝতে গেলে আমাদের যে বৃহৎ শিল্প এবং যন্ত্র সভ্যতার প্রতি গান্ধীজির কি ধরনের মনোভাব ছিল সেটা জানা ভীষণভাবে দরকার। যে পশ্চিমী দেশের কলকারখানায় গান্ধীজি যে দেখেছিলেন যে কেন্দ্রীভূত একটা শিল্পোৎপাদন ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার প্রতি গান্ধীজি একেবারেই বিশ্বাসী ছিলেন না। কারণ তিনি মনে করতেন যে যে সমস্ত অবশ্য প্রয়োজনীয় দ্রব্য বা সামগ্রী বৃহতায়তন শিল্পের সাহায্য ছাড়া উৎপাদন করা যায় না, হ্যাঁ, সেগুলো ছাড়া আর অন্য কোনো কিছুর উৎপাদনে এই পদ্ধতি প্রয়োগ করা উচিত নয়। অর্থাৎ যে সমস্ত জিনিস তৈরি করতে গেলে আমাদের এই কেন্দ্রীভূত বৃহতায়তন যে শিল্পোৎপাদন ব্যবস্থা দরকার, শুধু সেইটার জন্যেই এই ব্যবস্থার আশ্রয় নেওয়া দরকার। সবকিছুর উৎপাদনে এই পদ্ধতি ব্যবহার করা বা প্রয়োগ করা তিনি বিরোধী ছিলেন। কারণ তিনি মনে করতেন যন্ত্রের এই যে মানে একটা কি বলবো সীমাহীন একটা ব্যবহার, যথেচ্ছভাবে ব্যবহার করা, এটা কি করছে যে তিনি যেটা দেখে বুঝতে পেরেছিলেন এটা গ্রামীণ শিল্পকে, দেশজ শিল্পকে একেবারে ধ্বংস করবে এবং মানুষের যে কায়িক শ্রমকে অনাবশ্যক করে তুলবে। এবং তারপরে কি হবে যে দেশে বেকারত্ব বা কর্মহীনতা বৃদ্ধি পাবে এবং কিছু মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হবে, যেটা একটু আগেই বললাম। তাতে অর্থনৈতিক বৈষম্যটা বাড়বে, অর্থাৎ ধনী দরিদ্রের মধ্যে ব্যবধানটা আরো তীব্রতর হবে। এবং বিশেষ করে পশ্চিমী দেশগুলো তো ছিল শিল্পোন্নত দেশ, কিন্তু ভারতের মতো দেশ যেখানে বিপুল জনসংখ্যা রয়েছে, হ্যাঁ, এবং যেখানে গ্রামীণ সমাজ মূলত কৃষির ওপর নির্ভরশীল, হ্যাঁ, সেখানে তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভিশনটা এমনই ছিল যে সেখানে যন্ত্রের অত্যাধিক ব্যবহার এই যে মানুষের কর্মহীনতা বৃদ্ধি করবে এবং আখেরে তা আমাদের ক্ষতি সাধন করবে। সুতরাং তাই এমন ধরনের একটা শিল্পায়ন তিনি চেয়েছিলেন যেটা এই আনএমপ্লয়মেন্ট প্রবলেম বা বেকার সমস্যার সৃষ্টি করবে না, গ্রামীণ হস্তশিল্পকে ধ্বংস করবে না এবং গ্রামীণ জীবনের মধ্যে যে সারল্য আছে, যে স্বাচ্ছন্দ্য আছে, সেটাকেও বিনষ্ট করবে না। সেই ধরনের শিল্পায়নকেই গান্ধীজি সমর্থন করেছিলেন বা স্বাগত জানিয়েছিলেন। কারণ তিনি মনে করতেন যে যন্ত্রের চেয়ে মনুষ্যত্ব বা মানুষের গুরুত্ব অনেক বেশি। এবং শিল্পের আয়তনের কথা বলতে গিয়ে গান্ধীজি বলেছিলেন যে শিল্পের আয়তনকে বেশি বাড়ালে চলবে না, সেটাকে এমনভাবে সীমিত করতে হবে যাতে যন্ত্র মানুষের ওপর প্রভুত্ব করার পরিবর্তে মানুষই যন্ত্রের ওপর প্রভুত্ব করতে পারবে। অর্থাৎ মানুষ যেন যন্ত্রের দাস না হয়, বরং মানুষ যন্ত্রকে কন্ট্রোল করতে পারবে, হ্যাঁ, উল্টোটা হবে আর কি। এবং এরপরেই আসে যে সর্বদয়কে যখন তিনি সামাজিক ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে তার ভাবনা কি ছিল, হ্যাঁ, যে তিনি দেখেছেন যে যদি সর্বদয় আদর্শের ভিত্তিতে কোনো সমাজ গড়ে ওঠে তাহলে সেই সমাজের ভিত্তি হবে কি সহনশীলতা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পরধর্ম সহিষ্ণুতা। এবং এই যে সর্বদয় সমাজে সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না। কারণ আমরা জানি যে গান্ধীজি আমৃত্যু সাম্প্রদায়িক যে মৈত্রী বা বন্ধুত্ব তার জন্যেই সংগ্রাম করেছিলেন। নিজে তিনি হিন্দু ধর্মের বিশ্বাসী ছিলেন, কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাসী হয়েও তিনি পরধর্মের প্রতি অসহিষ্ণু ছিলেন না, বরং বলা যায় অন্য ধর্মের প্রতিও তিনি সহনশীল ছিলেন। তাই তিনি মনে করতেন যে সর্বদয় সমাজে সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু ধর্মীয় সম্প্রদায়ের ধর্মাচরণের
সমান অধিকার থাকবে, ধর্ম বিশ্বাস বজায় রাখারও সমান সুযোগ থাকবে, এবং তিনি এই বিশ্বাসের উপর ভিত্তি করেই তার মত প্রচার করেছিলেন। এবং এই হিন্দু সমাজে যে আমরা জানি বর্ণপ্রথা বা জাতপাত প্রথার, তিনি কিন্তু জাতপাত ব্যবস্থার তিনি বিরোধী ছিলেন না। তবে বর্ণপ্রথার ভিত্তি হিসেবে তিনি যে আমরা জানি যে সুচিতা বা অসুচিতার যে ধারণাকে তিনি সমর্থন করেননি। হ্যাঁ, এবং এর ফলেই তিনি দেখেছিলেন যে অস্পৃশ্যতা প্রথার মতো যে একটা সোশ্যাল ডিজিজ বা সামাজিক ব্যাধি, সেটার জন্ম হয় এই অস্পৃশ্যতার প্রথা থেকেই। এবং তিনি আমরা জানি যে একটু আগেই বললাম জাত ব্যবস্থার বিরোধী ছিলেন না। জাত বিভাগ মানলেও এটা মনে রাখতে হবে যে তিনি অস্পৃশ্যতা প্রথাকে কখনোই সমর্থন করেননি, এবং বর্ণ ব্যবস্থার কিছু ত্রুটির দিকেও তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেটা হচ্ছে যে শারীরিক শ্রম বা কায়িক শ্রম এবং মানসিক শ্রমের মধ্যে তিনি পার্থক্য নির্ণয় করেছেন। বর্ণ প্রথা অনুসারে যারা শারীরিক বা কায়িক শ্রমে নিযুক্ত থাকে তাদের আমরা দেখেছি যে সামাজিক মর্যাদায় তারা নিচু হন, এবং ইন্টেলেকচুয়াল লেবার যারা দেন, মানসিক পরিশ্রম যারা করেন বা বৌদ্ধিক শ্রম যারা করেন, তারা সমাজে উচ্চ মর্যাদায় আসনে প্রতিষ্ঠিত। তিনি কিন্তু এই পার্থক্যকে কখনোই স্বীকার করেননি বা সমর্থন জানাননি। তিনি মনে করতেন যে এই ধরনের পার্থক্যের অবসান ঘটিয়ে যদি আমরা ডিগনিটি অফ লেবার বা শ্রমের মর্যাদাটা স্বীকার করে নিই, তাহলে আমরা জাত প্রথার জন্যে যুগের উপযোগী একটা সংস্কার সাধন করতে পারি বা পুনর্গঠন করতে পারি। সুতরাং জাতপাত বা বর্ণপ্রথার বিরোধী না হলেও গান্ধীজির নিজস্ব বিশ্বাস থেকে আমরা দেখতে পাই তিনি অস্পৃশ্যতাকে কখনোই সমর্থন করেননি। সুচিতা অসুচিতা যে ধারণা, সেটাকেও তারও তিনি বিরোধিতা করেছেন, এবং এই কায়িক শ্রম এবং বৌদ্ধিক শ্রম এটার মধ্যে যে ফারাক রয়েছে এবং তার জন্যে মানুষকে যে সমাজে উচ্চ নীচ এই অবস্থানে দেখানো হয়, সেটারও তিনি বিরোধিতা করেছিলেন। আচ্ছা, এবার যে তার যে সর্বোদয় ভাবনা নিয়ে আমরা যে কথা বলছি, সে যে সর্বোদয় সমাজ সম্পর্কে তার যে ভাবনা, সেই সর্বোদয় সমাজ ভাবনার একটা গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করে রয়েছে শিক্ষা। কারণ তিনি বিশ্বাস করতেন যে সর্বোদয় সমাজ প্রতিষ্ঠার একটা উৎকৃষ্ট পদ্ধতি হলো বুনিয়াদী শিক্ষার প্রবর্তন। এবং আমরা জানি এটা খুব তার বিখ্যাত কনসেপ্ট যে নয়া তালিম বা নেই তালিম, এই শিক্ষার নাম দিয়েছিলেন যে নিউ ট্রেনিং বা নেই তালিম। এবং এর অন্যতম বৈশিষ্ট্য ছিল যে প্রয়োজনীয় সামাজিক উপকরণ হিসেবে আগেই যেটা বললাম যে কায়িক শ্রমের মর্যাদাকেও স্বীকার করতে হবে। হ্যাঁ, এবং তিনি এটাও মনে করতেন যে এই শিক্ষা লাভের ফলেই মানুষ যে জাতভিত্তিক যে শ্রম বিভাগ রয়েছে সেটার ঠিক নয় এই যথার্থতা সম্পর্কে মানুষ প্রশ্ন তুলতে পারবে, এবং তা দিয়ে তারা জাত প্রথার সংস্কার সাধন করাও সম্ভব হবে। তাই তিনি সর্বোদয় সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গান্ধীজি একটা সর্বজনীন, অবৈতনিক এবং একটা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের কথা বলেছেন। এছাড়াও তিনি বয়স্ক শিক্ষার কথা বলেছেন। তিনি গঠনমূলক কর্মসূচি রূপায়ণের উপরেও গুরুত্ব দিয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে সর্বোদয়ের যে সামাজিক ক্ষেত্র, সেখানে গান্ধীজির তার নিজস্ব ভাবনা উপস্থাপন করেছেন। এবার আমরা দেখব রাজনৈতিক ক্ষেত্র সম্পর্কে তার ভাবনা। যে গান্ধীজি প্রস্তাবিত যে আদর্শ সর্বোদয় সমাজের রাজনৈতিক কাঠামোর তিনটে মূল বিষয় হলো স্বরাজ, অহিংসা এবং সাম্য। আমরা জানি যে স্বরাজের মানে হচ্ছে কি, যে জনগণের হাতে ক্ষমতা প্রত্যর্পণ করা, এবং
আমরা এটাও জানি যে সমাজের বেশিরভাগ পিছিয়ে পড়া মানুষ, হ্যাঁ, অবহেলিত মানুষ যেহেতু গ্রামে বাস করে, সুতরাং এই ক্ষমতার উৎস হিসেবে গ্রামকেই গণ্য করতে হবে। সেই জন্যে তিনি মনে করতেন যে দেশের স্বরাজ বা জাতীয় স্বাধীনতা এটা অর্জন করাই কিন্তু যথেষ্ট নয়। প্রকৃত অন্তিম লক্ষ্য হলো গ্রাম স্বরাজ বা গ্রাম সমাজের স্বাধীনতা বা গ্রামীণ প্রজাতন্ত্র। এবং তিনি বিশ্বাস করতেন এই গ্রাম স্বরাজের পথেই প্রকৃত গণতন্ত্র আসতে পারে, কারণ এই ব্যবস্থায় জনসাধারণ নিজেরাই নিজেদের ভাগ্য নির্ণয় করতে সক্ষম হবে। এভাবেই তিনি একটা ডিসেন্ট্রালাইজ বা বিকেন্দ্রীকৃত এবং কল্যাণমুখী এবং প্রাথমিক সম্পর্ক উপর নির্ভরশীল সর্বোদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং এই সর্বোদয় সমাজ আধুনিক রাষ্ট্রের শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করতে পারবে বলে তিনি বিশ্বাস করতেন। এবং যেসব ইয়েতে তিনি লিখতেন, যে হরিজন পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন, সেই হরিজন পত্রিকার একটি সংখ্যায় 1942 সালের একটি সংখ্যায় তিনি গ্রাম স্বরাজের ধারণা ব্যাখ্যা করেছিলেন। তার যেটা একটা ড্রিম ছিল, স্বপ্ন, সেই স্বপ্নের গ্রাম স্বরাজের গ্রাম হলো একটা পরিপূর্ণ প্রজাতন্ত্র যা আবশ্যিক বা প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে গিয়ে আত্মনির্ভরশীল হবে এবং অন্যান্য যে সমস্ত আরো আনুষঙ্গিক চাহিদা রয়েছে সেগুলো পূরণের জন্য অন্য বৃহত্তর সমাজের উপর নির্ভরশীল হবে। এবং এই সমাজের প্রাথমিক লক্ষ্য কি হবে? প্রাথমিক লক্ষ্য হবে নিজস্ব যে প্রয়োজনীয় খাদ্যশস্য সেগুলো উৎপাদন করা, এবং যদি উদ্বৃত্ত জমি থাকে তাহলে অন্যান্য ফসলও উৎপাদন করা যেতে পারে। এবং সকলের জন্য বুনিয়াদী শিক্ষা, যেখানে তিনি নেই তালিমের কথা বলতে গিয়ে বলেছেন, বুনিয়াদী শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এবং শুধু তাই নয়, যে প্রত্যেকটা কাজ তিনি বলেছিলেন সমবায়ের ভিত্তিতে করতে হবে। কোনো জাতকেই অস্পৃশ্য বলে দূরে সরিয়ে রাখা যাবে না। এবং মানুষ তার নিজের যে বিভিন্ন লক্ষ্য রয়েছে, চাহিদা রয়েছে, সেগুলো পূরণ করার জন্যে যে কখনোই সহিংস নীতি অনুসরণ করবে না। তাহলে কি করবে? তাকে অহিংস সত্যাগ্রহ অসহযোগ নীতি অনুসরণ করতে হবে। এবং গ্রামের শাসন পরিচালনার ক্ষেত্রে তিনি বলেছিলেন যে নির্বাচিত 5 জন সদস্য নিয়ে গঠিত যে পঞ্চায়েত, সেটাই গ্রামের শাসন পরিচালনা করবে। এবং নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন গ্রামের সমস্ত যারা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ রয়েছে তারা এই সদস্যদের নির্বাচন করবেন। এবং এই গ্রামীণ গণতন্ত্রের ভিত্তি হবে ব্যক্তি স্বাধীনতা। এবং আমরা জানি যে পরবর্তীকালে গান্ধীজির এই বিকেন্দ্রীকরণের যে আদর্শ সেটা আমাদের সংবিধানেও গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, সুতরাং তিনি এইভাবে পঞ্চায়েতকে গ্রামের আইনসভা, বিচার সভা এবং শাসন কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে এরকম একটা ভাবনাই তার মধ্যে কাজ করেছিল। এবং সেই হিসেবেই তিনি পঞ্চায়েতি ব্যবস্থাকে দেখতে চেয়েছিলেন। এবং শুধু তাই নয়, তার সর্বোদয় সমাজে তিনি প্রতিটা গ্রামকে স্বশাসন দিতে চেয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে দৈনন্দিন ক্ষেত্রে যে পরিচালনার ক্ষেত্রে, হ্যাঁ, প্রশাসনিক পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় হস্তক্ষেপ, রাষ্ট্রের অনুপ্রবেশ যত কম হয় ততই ভালো। কারণ তিনি বিশ্বাস করতেন অতিরিক্ত রাষ্ট্রীয় হস্তক্ষেপ নানানভাবে ক্ষতি সাধন করতে পারে। কি ক্ষতি সাধন? এবং সেটা তার মতে যে এটা দেখা যায় যে অতিরিক্ত যদি রাষ্ট্রীয় হস্তক্ষেপ চলতে থাকে তাহলে ব্যক্তিত্বের যে স্বাভাবিক বিকাশ সেটা ভীষণভাবে বিঘ্নিত হবে বা ব্যাহত হবে। এবার যেটা নিয়ে বলবো যে তিনি সর্বোদয় সমাজতন্ত্র সম্পর্কে কি ভেবেছেন, কারণ গান্ধীজির সমাজ চিন্তা নিয়ে যখন আমরা কথা বলছি তখন আমার মনে হয় যে এ সম্পর্কেও একটু বলা উচিত আর কি।
হ্যাঁ, যে তার যে সর্বদয় সংক্রান্ত ধারণার সঙ্গে অনেকটাই সমাজতন্ত্রের ধারণার অনেকটাই মিল রয়েছে। যেমন প্রথমত কোথায় কোথায় মিল, যে প্রথমত আমরা দেখতে পাই সমাজতন্ত্রের মতো সর্বদয়ও বিশ্বাস করে ব্যক্তি মানুষের কল্যাণের জন্যে শুধু উৎপাদন বাড়ানোটাই যথেষ্ট নয়, এর জন্যে দরকার যে উৎপন্ন যে সামগ্রীর সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন বা সমবন্টন। দ্বিতীয়ত, সর্বদয় এবং সমাজতন্ত্র দুটোই সকল মানুষের সমান সুযোগ সুবিধা এবং উৎপাদনের উপকরণের সমূহের ওপর যৌথ মালিকানার ওপরে গুরুত্ব দেয়। হ্যাঁ, সুতরাং এই কিছু কিছু ক্ষেত্রে দুটোর মধ্যেই মিল রয়েছে, কিন্তু সবটাই মিল নয়। হ্যাঁ, সমাজতন্ত্রের সঙ্গে সর্বদয়ের কিছু কিছু পার্থক্য রয়েছে। যেমন সমাজতন্ত্র উৎপাদনের বৈষয়িক দিকের উপরে গুরুত্ব আরোপ করে, কিন্তু সর্বদয় কি করে, উৎপাদন ও বন্টনের নৈতিক দিকের উপরে বেশি জোর দেয়। হ্যাঁ, কারণ বৈষয়িক সম্পদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আকর্ষণ, সেটা গান্ধীজি মনে করতেন সর্বদয়ের যে আইডিয়ালিজম রয়েছে, আদর্শ রয়েছে, সেটার পরিপন্থী, সেটার সঙ্গে যায় না। সেকেন্ডলি, সমাজতন্ত্র উৎপাদনের উপকরণের ওপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে আমরা জানি যে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করতে চায় এবং রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে চায়। অন্যদিকে দেখি সর্বদয় উৎপাদন উপকরণের মালিকানা গুলো ছোট ছোট গ্রাম সমাজের হাতে তুলে দিতে চায় এবং রাষ্ট্রের ক্ষমতাকে এটা সংকুচিত করতে চায়। তবে গান্ধীজি একথা স্পষ্টভাবেই বলেছেন যে যেসব শিল্প পরিচালনা করা গ্রাম সমাজের পক্ষে সম্ভব নয়, হ্যাঁ, সেই সব শিল্পের ক্ষেত্রে জাতীয়করণটাই কাম্য। এবং 3 নম্বর যেটা বলবো, যে গান্ধীজি যে যারা কমিউনিজমের আদর্শে বিশ্বাস করে, সেই কমিউনিস্টদের মতো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের চরমপন্থী ধারণার তিনি বিরোধিতা করেছেন। যে মার্কস এবং এঙ্গেলসের যে শ্রেণী সংগ্রামের তত্ত্ব আমরা জানি, হ্যাঁ, যে থিওরি অফ ক্লাস স্ট্রাগল, সেটাকে তিনি সমর্থন করেননি। সুতরাং তার যে সর্বদয়ের আদর্শ, সেটার সঙ্গে বুর্জোয়া ও সর্বহারা শ্রমিক শ্রেণীতে যে সমাজের বিভাজন এবং হিংসাত্মক বৈপ্লবিক পদ্ধতিতে যে পুঁজিপতি শ্রেণীর সম্পত্তি কি করে অধিগ্রহণ করা যায়, এই সংক্রান্ত যে সমস্ত তত্ত্ব, সেটার সঙ্গে সর্বদয়ের আদর্শ কখনোই খাপ খায় না। হ্যাঁ, কারণ গান্ধীজি তো অহিংসায় বিশ্বাস করতেন। হ্যাঁ, সুতরাং অহিংস শ্রেণী সহযোগিতার মাধ্যমে, আবার বলছি, অহিংস শ্রেণী সহযোগিতার মাধ্যমে গান্ধীজি সর্বদয় সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই সমাজতান্ত্রিক আদর্শের সঙ্গে সর্বদয়ের আদর্শের কিছু কিছু ক্ষেত্রে মিল থাকলেও দুটোর মধ্যে কিন্তু বেসিক্যালি অনেকটাই ফারাক ছিল। কারণ গান্ধীজি কখনোই সহিংস কোনো আন্দোলনের বিশ্বাসী ছিলেন না। এবং এই সর্বদয় চিন্তার সঙ্গে যে অ্যানার্কিজম বা নৈরাজ্যবাদের কি কোনো সম্পর্ক আছে, এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। কারণ আমরা জানি যে 19বিংশ শতাব্দীতে ইউরোপে যে অ্যানার্কিজম বা নৈরাজ্যবাদ সমাজতান্ত্রিক চিন্তার একটা ধারা হিসেবে এর আবির্ভাব ঘটেছিল। এবং আমরা জানি যে প্রবক্তা হিসেবে না যারা ছিলেন, যে মাইকেল বাকুনিন, বা আমরা জানি যে ক্রপটকিন, এইসব চিন্তাবিদের নাম এটার সঙ্গে অন্বিত। কিন্তু নৈরাজ্যবাদ যে কোনো ধরনের রাজনৈতিক অধিকারকে অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত বলে গণ্য করত। যে এই যুক্তিতে নৈরাজ্যবাদীরা এটাও প্রচার করতেন যে রাষ্ট্র যেহেতু একটা অপ্রয়োজনীয় অশুভ শক্তি, আননেসেসারি ইভিল, সেহেতু যে কোনো উপায়ই হোক রাষ্ট্র শক্তিকে ধ্বংস করতে হবে। সুতরাং একদিক দিয়ে তাহলে এই ইয়েতে, এবং আরেকটু আমি বলতে চাই এই ব্যাপারে, যে রাষ্ট্রের সঙ্গে সঙ্গে যারা এই অ্যানার্কিজম বিশ্বাস করতেন, নৈরাজ্যবাদীরা ব্যক্তিগত সম্পত্তির
এবং সংগঠিত ধর্মীয় অধিকারেরও বিরোধী ছিলেন। তারা রাষ্ট্র এবং ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন করে বা বিনষ্ট করে রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, কারণ তারা বিশ্বাস করতেন যে এই সমাজের ভিত্তি হবে মানুষের সহজাত সামাজিক ও সহযোগিতামূলক যে প্রবণতা, সেটাই। সুতরাং এই আদর্শের সঙ্গে আমরা গান্ধীজির আদর্শের কিছু কিছু জায়গায় মিল পাই, কারণ তার সর্বদয় আদর্শ রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলে এবং একটা মানুষের মধ্যে যে প্রতিযোগিতামূলক একটা স্বার্থ সর্বস্ব যে প্রবণতা রয়েছে, তার পরিবর্তে গান্ধী যেটা চেয়েছিলেন, একটা প্রতিযোগিতামূলকের জায়গায় তিনি চেয়েছিলেন সহযোগিতামূলক এবং স্বার্থ সর্বস্ব বা স্বার্থ ভিত্তিক যে প্রবণতা, তার জায়গায় তিনি চেয়েছিলেন পরার্থবাদী প্রবণতা। হ্যাঁ, এইসব কারণে যে বিভিন্ন লেখক যেমন জর্জ উডউইক ইত্যাদিরা গান্ধীজিকে কোথাও কোথাও নৈরাজ্যবাদী চিন্তার সঙ্গে গান্ধীজির চিন্তার কোথায় কোথায় মিল তারা খুঁজে পেয়েছেন, যদিও এই নিয়ে যথেষ্ট সমালোচনারও অবকাশ আছে। হ্যাঁ, কারণ গান্ধীজি যে ভারতীয় সমাজে যে সরল গ্রাম জীবনের কথা ভেবেছিলেন, তার সঙ্গে ঠিক এইরকম ধরনের ভাবনাগুলো মেলে না আর কি। কারণ গান্ধীজির চিন্তা অনেকটাই আলাদা ছিল, যদিও কিছু কিছু মিল আমরা হয়তো খুঁজে পাই। আসলে আমি আগেই যেমন বললাম যে তার ধ্যান ধারণার ক্ষেত্রে যেটা ভীষণভাবে প্রভাব বা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল, সেটা হচ্ছিল যে বিখ্যাত রুশ লেখক এবং মনীষী লিও টলস্টয়ের লেখা দ্বারা তিনি খুব প্রভাবিত ছিলেন। হ্যাঁ, এবং কিন্তু কেন তাকে নৈরাজ্যবাদের কোনো ধারণার সঙ্গে তার মিল খুঁজে পান কিছু কিছু তাত্ত্বিক, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা বলতে পারি যে আসলে নৈরাজ্যবাদীদের মতো গান্ধীজিও একটা রাষ্ট্রহীন সমাজ এবং সহযোগিতামূলক ও সমবায় ভিত্তিক একটা সমাজ ব্যবস্থার তিনি প্রবক্তা ছিলেন। কিন্তু মনে রাখতে হবে যে এই অ্যানার্কিস্টদের সঙ্গে বা নৈরাজ্যবাদীদের সঙ্গে তার একটা বড় পার্থক্য ছিল। তারা প্রথম থেকেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তাকে নৈরাজ্যবাদীরা অস্বীকার করেছেন। কিন্তু গান্ধীজি কি বলেছিলেন যে সর্বদয় সমাজ ব্যবস্থা যতদিন না সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে, ততদিন আমরা রাষ্ট্রকে একটা নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় অশুভ বলে আমরা মেনে নেব, এই কথা তিনি বলেছিলেন। এবং এই যে গান্ধীজি কল্পিত যে সর্বদয়ের যে আদর্শ বা সর্বদয় ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, তার যে ট্র্যাজেক্টরি বা যাত্রাপথ, সেটা ছিল অনেকটা জুড়েই আর কি, একটা দীর্ঘ। এবং এই যাত্রার প্রধান লক্ষ্য ছিল একটা বিকেন্দ্রীকৃত এবং শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা এবং নতুনভাবে মানুষের রাজনৈতিক অর্থনৈতিক একটা মানুষকে সংগঠনের আওতায় নিয়ে আসা। এবং এর পাথেয় হিসেবে তিনি কখনোই সহিংস আন্দোলনকে কখনোই বেছে নেননি, কারণ তিনি অহিংসায় বিশ্বাস করতেন। হ্যাঁ, এবং সেখানে বরং তিনি বলপ্রয়োগ ও শক্তি প্রয়োগকে পরিত্যাগ করে বা পরিহার করে তিনি জোর দিয়েছিলেন মানুষের মানসিকতা পরিবর্তন, মানুষের হৃদয়ের যে কি বলবো প্রবণতা, সেইটাকে কি করে পরিবর্তন করা যায় এবং সহযোগিতা নীতির উপরে। এবং এই সমাজে মানুষের মানসিক শ্রম বা বৌদ্ধিক শ্রম এবং কায়িক শ্রমের মধ্যে অবসান যেমন ঘটানো হবে, তেমনি দূর করা হবে জাতপাত, পেশা, সম্প্রদায়, জাতি, ধর্ম, লিঙ্গভিত্তিক যাবতীয় ভেদাভেদের ভাবনা। এবং এই সমাজের অর্থনীতির মূল কথা হবে, হ্যাঁ, from each according to his bread and to each according to his need, অর্থাৎ প্রত্যেকের কাছ থেকে তার রুটি রুজির উপযুক্ত শ্রম এবং প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী দেখা আর কি। সুতরাং তিনি বিশ্বাস করতেন যে এটা যদি চলতে থাকে তাহলে রাষ্ট্র শেষ পর্যন্ত
রাষ্ট্রের প্রয়োজনীয়তা হারিয়ে যাবে। সুতরাং ভারতীয় সমাজকে নিয়ে গান্ধীজির এরকম একটা যে ভাবনা যে ছিল, সেটা অনেকটাই হয়তো একটা স্বপ্ন বা ইউটোপিয়া হিসেবে আমরা বলতে পারি। হ্যাঁ, যে পরবর্তীকালে গান্ধীজির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা দেখেছি 1950s এর ইয়েতে বিনোবা ভাবে বা জয়প্রকাশ নারায়ণের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা সর্বদয় আন্দোলন সংগঠিত করেছিলেন। সুতরাং আমরা যদি আদর্শের দিক থেকে দেখতে চাই, তাহলে গান্ধীজির ভাবনার মধ্যে অনেকগুলো পজিটিভ জিনিস নিশ্চয়ই আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেটা বাস্তবে রূপ দেওয়া কতটা সম্ভব সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এবার আমি আলোচনা শেষ করব দু চারটে কথা বলে, যে গান্ধীজির এই যে ভাবনা, যে সর্বদয় সমাজ সম্পর্কে তার যে ভাবনা, সেটা অনেক সমালোচনার মুখোমুখি হয়েছে। যেমন সমালোচকরা মনে করতেন গান্ধীজির এই ভাবনাটা একেবারেই অবাস্তব, এটা বাস্তবে কখনোই সম্ভব নয়। হ্যাঁ, এবং সর্বদয়ের যে আদর্শের যে ভিত্তি ছিল সত্য অহিংসা, কিন্তু আমরা যে পৃথিবীতে বাস করি সেটা প্রতি মুহূর্তে হানাহানি হিংসা তাতে ভরা, এবং সেখানে হিংসা এতটাই সংগঠিত রূপ নিয়েছে, সেখানে অহিংস আন্দোলন বা অহিংস সত্যাগ্রহ কতটা কার্যকরী করে তোলা যায় সেটা একটা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়ায়। আর মার্ক্সবাদীরা মনে করেছিলেন যে গান্ধীজি শ্রেণীবিভক্ত সমাজে, হ্যাঁ, যে শোষণ বৈষম্য শ্রেণী সংগ্রামের বাস্তবতাকে তিনি অস্বীকার করেছেন, এবং তিনি আশা করেছেন যে শোষক শ্রেণী যারা, তাদেরও একদিন মানসিকতা বা হৃদয়ের যে বৃত্তি সেগুলোর পরিবর্তন হবে। সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। হ্যাঁ, এবং যারা শাসন করছে এবং যারা শাসিত হচ্ছে, বা যারা শোষণ করছে এবং যারা শোষিত হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে শোষক এবং শোষিত এদের কোঅর্ডিনেশনে বা সমন্বয়ে, হ্যাঁ, যে সত্যি কি একটা এ ধরনের সমাজ গড়ে তোলা সম্ভব? সত্যি সত্যি কি মানুষ তার হৃদয়বৃত্তি বা মানসিকতা খুব সহজেই পরিবর্তন করতে পারবে? ভাবা যতটা সহজ, তার বাস্তবায়ন কি সত্যি সত্যি সম্ভব? এবং আরেকটা পয়েন্টও বলতে চাই, যে তিনি সর্বদয় সমাজে যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে একটা পার্টিলেস ডেমোক্রেসি, মানে দলহীন গণতন্ত্র। কিন্তু আমরা যখন আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কথা বলি, সেখানে দেখি রাজনৈতিক দল হচ্ছে অপরিহার্য। রাজনৈতিক দল ছাড়া আমরা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের কথা ভাবতেই পারি না। হ্যাঁ, সুতরাং রাজনৈতিক দলের মাধ্যমেই জনমত প্রতিফলিত হয় নির্বাচনে। সুতরাং দলহীন গণতন্ত্রের ধারণা সেটাও একটা সমর্থনযোগ্য নয়, কিংবা অলীক, এটা আমরা বলতে পারি। এবং পরিশেষে বলতে পারি যে রাজনৈতিক দল ব্যবস্থার যেহেতু গান্ধীজি বিরোধী ছিলেন, তাই তিনি ডাইরেক্ট ডেমোক্রেসি বা প্রত্যক্ষ গণতন্ত্রের উপরে জোর দিয়েছিলেন, এবং সংখ্যাগরিষ্ঠের শাসন ব্যবস্থা তিনি সমালোচনা করেছিলেন। কিন্তু মনে রাখতে হবে, আধুনিক সমাজে যেখানে বিপুল জনসংখ্যা রয়েছে, সেখানে কখনোই প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তন করা সম্ভব নয়। তাই গান্ধীজির ভাবনাগুলো, হ্যাঁ, যে আদর্শ, মানে তার আদর্শায়িত রূপটাকে যত আমরা ভেবে যতটা আনন্দ পাই বা যতটা আমরা সমর্থন করি, আমরা যদি বাস্তবের দিকে তাকাই বা তার ইমপ্লিমেন্টেশনের কথা ভাবি, তাহলে কিন্তু দেখব সেটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, নীতি হিসেবে নিশ্চয়ই সেগুলো হয়তো ভালো, কিন্তু নীতির রূপায়ণটা অনেক ক্ষেত্রেই একটা অলীক কল্পনা হয়ে দাঁড়ায়। কিন্তু তবু আমরা পরিশেষে এটা বলতে পারি যে গান্ধীজির যে আদর্শ, সর্বদয় সম্পর্কে তার যে ভাবনা, ব্যক্তি সমাজ সম্পর্কে তার যে ভাবনা, আদর্শ সমাজের যে রূপ তিনি কল্পনা করেছিলেন, তার অর্থনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, পশ্চিমী যে শিল্পায়নের যে সমালোচনা করেছিলেন, শিক্ষা সম্পর্কে তার যে ভাবনা, নারী সম্পর্কে আমি আলাদা করে বললাম না, কারণ আমি নারী বিষয়ে এই প্ল্যাটফর্মেই একদিন একটা আলোচনা করেছিলাম। তো সেগুলোকে যদি আমরা ভাবি, তাহলে দেখব যে আজকে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও গান্ধীজির এই যে ভাবনাগুলো, তার চিন্তাগুলো, সেগুলো কিন্তু কোথাও কোথাও
প্রাসঙ্গিকতার এখনো হারায়নি, বরং প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ এই যে গান্ধীবাদী ভাবনা বা গান্ধীগিরি করা, যেখানে আমরা দেখছি যে কারোর সঙ্গে আমরা ইয়েতে যেতে পারছি না কোনো সংঘর্ষে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা গান্ধীগিরি করছি, অর্থাৎ তার হাতে একটা গোলাপ ফুল দিয়ে আমরা তার সঙ্গে আপোষ করে নিচ্ছি, এরকম আমরা আধুনিক সমাজে দেখতে পাই। সুতরাং যেটা আমি বলবো যে গান্ধীর আজকে তার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই আলোচনায়, যে গান্ধী এত নানান বিষয় নিয়ে ভেবেছেন, এবং একদিক দিয়ে তিনি রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, এবং তিনি এতগুলো আন্দোলন পরিচালনা করেছেন। তার জীবনের মানে যে নানান রকম কর্মকাণ্ড, সেগুলো একটা যেমন তার দিক ছিল, তেমনি তার ভাবনা চিন্তা, তার সামাজিক চিন্তা, সর্বদয় সম্পর্কে তার চিন্তা, রাজনৈতিক চিন্তা, তার অছি ব্যবস্থা সম্পর্কে চিন্তা, এতগুলো নিয়ে ভেবেছেন একটা বড় অ্যাসপেক্টে। সেগুলো কিন্তু সবসময় আমাদের মানে সামাজিক চিন্তার ক্ষেত্রকে, রাজনৈতিক চিন্তার ক্ষেত্রকে নিশ্চয়ই সমৃদ্ধ করবে, এবং ভবিষ্যতের গবেষকদের নিশ্চয়ই কোনো নতুন দিশা দেখাবে। তাই গান্ধীবাদী আদর্শ, গান্ধীবাদী চিন্তা কখনোই কিন্তু প্রাসঙ্গিকতা হারায় না বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এই বলে আমি শেষ করছি আজকের আলোচনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত আছেন, বিশেষ করে প্রকাশ চক্রবর্তী, তাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই গান্ধীজির সামাজিক চিন্তা সম্পর্কে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য, বা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আজকের আলোচনাটি খুব সুন্দর হয়েছে। ম্যাম, একটা প্রশ্ন এখানে এসেছে, রিমি নস্কর করেছেন, গান্ধীজি কি নৈরাজ্যবাদী দার্শনিক ছিলেন? আমি তো বললাম যে নৈরাজ্যবাদী দার্শনিকদের সঙ্গে কোথাও কোথাও তার মিল ছিল। হ্যাঁ, যেমন রাষ্ট্রকে তিনি বলেছেন যে একটা প্রয়োজনীয় অশুভ, নেসেসারি ইভিল, এরকম কিছু কিছু ক্ষেত্রে তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু তাকে নৈরাজ্যবাদী দার্শনিক এ কথা কখনোই বলা যায় না। কিছু কিছু জায়গায় তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। যারা নৈরাজ্যবাদী দার্শনিক সেই সময় ছিলেন, তারা মিল খুঁজে পেয়েছেন, মানে অনেক তাত্ত্বিক তার মধ্যে, কিন্তু পুরোপুরি তাকে আমরা ওইভাবে লেবেল করে দিতে পারি না যে গান্ধীজি একজন যে এমন একজন ফিলোসফার ছিলেন যিনি অ্যানার্কিজমে বিশ্বাস করতেন, কিন্তু তার ভাবনার মধ্যে কিছু মিল আমরা খুঁজে পাই। আচ্ছা ম্যাম, আমার একটি প্রশ্ন আছে। গান্ধীজি মানে অ্যাপ্রোচ করেছিল সোশ্যাল ভ্যালুজ এর উপর, কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সোশ্যাল ভ্যালুজ মানে কতটা কার্যকর বলে মনে হয়? নিশ্চয়ই তিনি তো আধ্যাত্মিকতায় বিশ্বাস করতেন, নৈতিকতা বা মরালিটিতে বিশ্বাস করতেন। যিনি মরালিটিতে বা নৈতিকতায় বিশ্বাস করেন, নৈতিকতা তো একটা ভ্যালু সিস্টেমের ওপরেই গড়ে ওঠে, তাই না? কিন্তু আজকের এই সমাজ, যে সমাজের মধ্যে দিয়ে আমরা চলেছি, একটা অস্থির সময়, যেখানে মূল্যবোধের আর মানে ইয়ে দেখতে পাই না, কোনো চেহারা, বরং একটা মূল্যবোধহীনতাই যেন আমাদের এখন চালনা করছে। একটা নৈতিকতার সাংঘাতিক অভাব আমরা প্রতি মুহূর্তে দেখি। একটা চরম মনে হয় যে সামাজিক স্থিতি যেটা তিনি ভেবেছিলেন সেটার একটা অভাব ঘটেছে। সুতরাং যে একটা অস্থির সমাজ, যেটা নানান রকম দুর্নীতিকে আশ্রয় করে বা দুর্নীতির একটা প্রাতিষ্ঠানিকীকরণ করতে চাইছে, সেখানে ব্যক্তি স্তরেও মূল্যবোধ নেই, গোষ্ঠীর স্তরেও মূল্যবোধ নেই, কোনো স্তরের মধ্যেই আমরা আর মূল্যবোধ খুঁজে পাই না। কিন্তু একজন সোশিওলজিস্ট হিসেবে আমি বিশ্বাস করি যে এই ধরনের যে নেতিবাচক বিষয়গুলো আজকে সমাজকে পরিচালনা করছে, আমরা প্রতি মুহূর্তে নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলছি। হ্যাঁ, আমরা ভাবছি যে কিভাবে আমরা সারভাইভ করব এরকম একটা অস্থির সময়ের মধ্যে, সমাজের মধ্যে। তখন কিন্তু এই কথাটাই আমাদের বিশ্বাস করতে মানে ভরসা পাই, যে যদি আমরা আবার সেই মূল্যবোধের ওপরে আমরা আস্থা রাখি, নৈতিকতার ওপরে আস্থা রাখি, তাহলে কিন্তু সমাজ আবার তার সদর্থক যে পথটাকে খুঁজে পাবে।
মূল্যবোধ বাদ দিয়ে কোনো সমাজ চলতে পারে না, ব্যক্তিও চলতে পারে না, সমাজও চলতে পারে না। তাকে ঠিক রাস্তাটা, সঠিক রাস্তাটা দেখাতে কখনোই পারে না। সুতরাং সেটার একটা প্রয়োজনীয়তা আছে। আচ্ছা ম্যাম, এক্ষেত্রে ম্যাম উনি তো সোশ্যাল চেঞ্জের কথাও মানে উল্লেখ করেছিলেন, তাহলে কি কোনোভাবে সোশ্যাল চেঞ্জ দরকার? না, সোশ্যাল সে তো বটেই। সোশ্যাল চেঞ্জ তো সবসময় সমাজ পরিবর্তনের মধ্যে দিয়েই যায়। সমাজ তো স্ট্যাটিক নয়, সোসাইটি ইজ নট স্ট্যাটিক। তাহলে সমাজ তো সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। কিন্তু সমাজের পরিবর্তন মানেই তো এই নয় যে তার মধ্যে তুমি অনেক স্ট্রাকচারাল চেঞ্জ নিশ্চয়ই আসবে, কিন্তু কিছু কিছু বিষয় থাকে সমাজে যেগুলো সমাজকে একটা ভালো দিশা দেখাতে পারে, সেগুলোকে কখনোই বিসর্জন দেওয়া উচিত না। হ্যাঁ, আজকে আমরা একটা সময়ের এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, একটা গ্লোবালাইজেশনের পরে সমাজ যেমন একটা সাংঘাতিক ভোগবাদী সমাজ, যেখানে মানুষ যা চায় হাতের কাছে সেটাই পায়। এবং আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, ডিজিটালাইজেশন, এইসব নানান বিষয় আছে যেগুলো আজকে আমাদের নানান পরিবর্তনের মধ্যে দিয়ে ঠেলে দিচ্ছে। ফলে আমরা বুঝতে পারছি না যে কোন পথটা দিয়ে আমরা যাব, কোনটা সঠিক পথ। এইরকম সময়েই কিন্তু সমাজতাত্ত্বিকেরা বলেন যে ইয়েতে যে মূল্যবোধের একটা বড় ভূমিকা আছে, যেটা মানুষকে সঠিক দিশা দেখাতে পারে। গান্ধীজি, what was Gandhiji's views on modern technology? As I have already mentioned, that Gandhiji had no faith on modern technology. তিনি পশ্চিমী সমাজের যে একটা কৃত্রিম প্রতিযোগিতা টেকনোলজিকে নিয়ে, সেটাকে তিনি একেবারেই পছন্দ করেননি। বিশেষ করে তিনি মনে করেছিলেন যে দিস ইজ নট অ্যাপ্লিকেবল ইন কেস অফ ইন্ডিয়ান সোসাইটি। হ্যাঁ, কারণ তখনই আমরা সেই টেকনোলজি বা সেই ইয়ের আশ্রয় নেব, আমরা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, যেটা তৈরি করতে আমরা পারবো না। উই হ্যাভ টু ডিপেন্ড অন ইট ইন ফিউ কেসেস। কিন্তু অন্য ক্ষেত্রে আমরা কখনোই এই পশ্চিমী যে যন্ত্র সভ্যতা, সেটাকে কখনোই আমরা অনুসরণ করব না। কেন না? এর নেতিবাচক দিকগুলো আমাদের যে ইন্ডিজিনিয়াস যে শিল্প ছিল, হ্যাঁ, গ্রামীণ যে অর্থনীতি, সেগুলোকে বিনষ্ট করে দেবে। আমাদের যেটা ম্যানুয়াল লেবার আমাদের মানুষের, সেটাকে ইয়ে করে দেবে। তাহলে সেটা যদি হয়, কি হবে যে আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়বে, এবং সেটা ভারতীয় সমাজে নানান ধরনের, it will create various problems in Indian society. So he was not a believer of the modern technology. বরং তিনি একজন ক্রিটিক ছিলেন। হি ওয়াজ এ ক্রিটিক অফ মডার্ন টেকনোলজি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আজকের আলোচনাটি খুব সুন্দর হয়েছে। চেষ্টা করেছি, মানে আমি এরকম ভাবে ভেবেছি, সেরকম ভাবে বলার চেষ্টা করেছি। থ্যাংক ইউ ম্যাম। সকলকে শুভরাত্রি, এবং সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আমিও সবাইকে শারদীয়ার শুভেচ্ছা।